স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। কালো মাটির আলোচনা ছাপিয়ে মিরপুরের দখলে নিল সুপার ওভারের উত্তেজনা, কিন্তু দিন শেষে বাংলাদেশের অবস্থান পরাজিতদের কাতারেই। প্রথমে ব্যাট করে বাংলাদেশ স্কোরবোর্ডে তুলেছিল 7 উইকেটে 213 রান। জবাবে ক্যারিবিয়ানরা 9 উইকেটের বিনিময়ে ওই একই রান তুলে খেলা গড়ায় সুপার ওভারে। তবে ম্যাচটা আর জেতা হয়নি টাইগারদের। ম্যাচ রিপোর্টে বিস্তারিত। আকিল হোসেনের তুলে দেয়া ক্যাচটা ধরতে প্রাণপণে দৌড়চ্ছিলেন নুরুল হাসান সোহান, তবে স্প্রিন্টের লাস্ট পয়েন্টে হয়ে গেলেন ব্যর্থ। আরেকটা রান চেক দিতে পারলেই হয়ে যেত সিরিজ উইন, কিন্তু তা হলো না। জোড়া রান নিয়ে ম্যাচ টাই করে ফেললেন হোসেন আর হোপ, তাই চাই টাই ব্রেকার, সুপার ওভার। বল হাতে কাটার মাস্টার মুস্তাফিজ চেক অ্যান্ড ব্যালেন্সে সুপার ওভার শেষ করেই ফেলেছিলেন, তবে শেষ বলে হয়নি শেষ রক্ষা। ফিজের স্লোয়ারে আউটসাইড এজে শাই হোপের বাউন্ডারি, টাইগারদের সামনে টার্গেট 11 রানের। তাড়া করতে নামেন দুই ওপেনার সৌম্য সরকার আর সাইফ হাসান। প্রথম বলে ওয়াইড আর পরের অ্যাটেম্পটে নো প্লাস ডাবলসে 3 রান দিয়ে খেলা জমিয়ে দেন আকিল হোসেন। প্রথম বৈধ বলে সিঙ্গেল পান সৌম্য, দ্বিতীয় বলে ডট দিয়ে পরেরটায় 1 রান নেন সাইফ হাসান। 4 নম্বর বলে সৌম্য আউট হলে ক্রিজে আসেন শান্ত, লেগ বাই থেকে একটা রান পান। সাইফকে আরেকটা ওয়াইড করেন আকিল হোসেন। শেষ বলে দরকার ছিল 4 রান, সেটাও ওয়াইড দিয়ে এগিয়ে দেন ক্যারিবিয়ান স্পিনার। শেষ বৈধ বলে 1 রানই নিতে পারেন সাইফ। বাংলাদেশ ম্যাচ হারে সুপার ওভারে। এর আগে ক্যাপ্টেন মেহেদী মিরাজকে সাথে নিয়ে প্রথমবারের মতো একটা ম্যাড়ম্যাড়ে ম্যাচকে জমিয়ে তুলেছিলেন রিশাদ হোসেন। 14 বলে 39 রানের ক্যামিও। আর বাংলাদেশের এমন ইনিংসের তালিকায় রিশাদ উঠে গেলেন শীর্ষে। ওয়ানডেতে এক ইনিংসে অন্তত 10 বল খেলেছেন তাদের মধ্যে এবার রিশাদ তুলেছেন সর্বোচ্চ স্ট্রাইক রেট, ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসান আর টেইল্যান্ডের ক্রাইসিস ম্যানেজার খ্যাত মাশরাফি বিন মুর্তজাকে। এই ইনিংসের আগে মিরপুরের আলোচিত কালো মাটির উইকেটে বাংলাদেশের ব্যাটিং ইনিংসটা সাদামাটাই ছিল। টস জিতে আগে মিরাজের ব্যাটিং এর সিদ্ধান্তটা নিশ্চয়ই চোখ কপালে তুলে দিয়েছে অনেকের। ব্যাট করতে নেমে শুরুটাও তেমন ভালো হয়নি স্বাগতিকদের। ওপেনার সাইফ হাসান ফিরে গেছেন 6 রানে, তাওহিদ হৃদয়ও করতে পারেননি 12-র বেশি। তার চেয়ে 3 রান বেশি তুলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। সাবেক অধিনায়কের ব্যাট নীরব থাকার দৈর্ঘ্য তাতে বেড়েছে আরো। 68 রানে 3 উইকেট হারিয়ে সাবধান বাংলাদেশ। স্লো অ্যান্ড স্টিডি হয়েও কাজ হলো না। 17 রান করে ক্যাচ তুলে ফিরলেন মাহিদুল অঙ্কনও। একপাশে ধীর স্থির খেলতে থাকা সৌম্য সরকার 50টাও করতে পারেননি, থেমেছেন 45-এ। লেফট রাইট কম্বিনেশন মেলাতে সোহান আর রিশাদকে ড্রেসিং রুমে রেখে প্রমোশন নিয়ে আগে নেমেছিলেন নাসুম, তবে ফিরে গেছেন ব্যক্তিগত 14তে। সোহানি যা একটু হাত চালিয়ে খেললেন, সেটাও 24 বলে 23। এরপরেই হয় মিরাজ রিশাদের 50 রানের অপরাজিত সেই পার্টনারশিপ, সেটাও মাত্র 24 বলে, যেখানে অবশ্য রিশাদেরই অবদান 39। জবাব দিতে নেমে নিজের প্রথম বল ফেস করতে গিয়েই আউট হন ব্র্যান্ডন কিং। ওকে তুলে নিয়েছেন নাসুম। সিরিজের এই ম্যাচ থেকেই দলের সাথে যুক্ত হয়েছেন টাইগার বাঁহাতি অর্থোডক্স বোলার। তারপর বল হাতে অ্যাটাকে এসে একে একে আথানাস কার্টিয়ার, গুদাকেশ মতির উইকেট তুলে নেন রিশাদ, ঠিক যেন আগের ম্যাচের অ্যাকশন রিপ্লে। এছাড়া রোস্টন চেসকে ফিরিয়েছেন নাসুম। 133 রানে 7 উইকেট হারিয়ে পরাজয়ের প্রহর গুনতে শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু বাধা হয়ে দাঁড়ান অভিজ্ঞ শাই হোপ। জাস্টিন গ্রেভসের সাথে গড়ে তোলেন 44 রানের পার্টনারশিপ। তবে ক্যাপ্টেন মেহেদী মিরাজের ডিরেক্ট থ্রোতে রান আউট ভাঙে ভরসা জুগিয়ে তোলা ক্যারিবিয়ান জুটি। কিন্তু শাই হোপ নাছোড় বান্দা। এবারে এগুলেন আগের রাতেই ঢাকায় আসা আকিল হোসেনকে সাথে নিয়ে, তুলে নিলেন 50ও। মেহেদী মিরাজের 48 নম্বর ওভারে 11 রান নিয়ে ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে অনেকটা নিয়েও নিয়েছিলেন, তবে অসময়ে আকিল হোসেনের ফিরে যাওয়াটা ম্যাচ গড়িয়ে দেয় সুপার ওভারে। সেখানে আর জিততে পারেনি টাইগাররা। সিরিজে সমতায় ফেরে টিম ক্যারিবিয়ান্স। খালিদ জামিল, 71। মিরপুরে কেমন পিচ? ম্যাচের 57 ওভার পর্যন্ত দেখা মেলেনি কোনো পেসারের। স্লো লো টার্নিং পিচে উইকেট পেয়ে কি স্পিনারদের ফেক কনফিডেন্স বাড়ছে? অনেকেই বলছেন এই ধরনের উইকেটে খেলাতেই এখনো এশিয়ান কিংবা বিশ্ব মঞ্চে সাফল্য জিততে পারেনি বাংলাদেশ। সাইফুল রূপকের রিপোর্ট। স্টেডিয়ামের গ্যালারিতে লেখা 4-6 কি দারুণভাবে কালারফুলভাবে লেখা, অথচ মাঠের ক্রিকেটে ব্যাটারদের বেহাল অবস্থা। 4-6 কম, ডট বেশি। অনেকেই সোশ্যাল প্ল্যাটফর্মে নানা সময় বলে যে ডট বাবা, ডটের রাজা। যদিও এই শব্দগুলো পজিটিভ না, বলা ঠিক না,
কিন্তু এই সিরিজে আমরা দেখছি একের পর এক ডট। বাংলাদেশের দুই ইনিংস পরপর দুই ম্যাচে দেখলাম যে 183 এবং 193। 300 বলের খেলাতে যদি একটা দল 183 এবং 193টা বল ডট দেয়, তাহলে ব্যাটিংয়ের আসল চিত্র কিন্তু সেখানেই ফুটে ওঠে। বাংলাদেশের দর্শকরা যেমন হতাশ এই সিরিজে বাংলার ব্যাটারদের ইন্টেন্ট বা অ্যাপ্রোচ নিয়ে বা পিচের চরিত্র দেখে, তেমনই হতাশ হওয়ার কথা ক্যারিবিয়ান লিজেন্ডদের। 1970, 80 বা 90-এর দিকে ক্যারিবিয়ানদের ফাস্ট বোলার ছিল বিশ্বের সেরা। অ্যান্ডি রবার্টস, ম্যালকম মার্শাল, জোয়েল গার্নার, কটনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোস, সব বিখ্যাত মাইকেল হোল্ডিং। সেই সময় ওয়েস্ট ইন্ডিজের পেসাররা আধিক্য থাকতো পেসারদের বেস্ট 11-এ, এবং শুধু ক্যারিবিয়ানে না, নানান দেশে তারা খেলেছে। 3-4 পেস অ্যাটাক ছিল, 3-4 আসলে প্রতিপক্ষকে ভেঙে চুরে দিত। সেই দলটার উত্তরসূরিরা টনি হেমিংয়ের পিচে কোনো পেসার খেলালো না, অর্থাৎ 50 ওভার বিশ্ব রেকর্ড হলো। 50 ওভারই তারা স্পিনার দিয়ে করালো। এই জায়গাটাতে হয়তো ক্যারিবিয়ান লেজেন্ডদের খুব কষ্ট হওয়ার কথা। আবার পিচের চরিত্র দেখেই নিশ্চয়ই ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন কোচ এই সিদ্ধান্ত নিয়েছে বা স্পিনারদের দিয়ে করিয়েছে। সেই পিচ নিয়েও অনেক প্রশ্ন আছে। আমরা নানা সময় দেখি দেশের বাইরে যখন বাংলার ব্যাটাররা ফেল করে, বাংলাদেশ দলগতভাবে পারফরমেন্স করতে পারে না, তখন প্রেস কনফারেন্সে এসে বলে যে আমাদের ঘরের পিচ বা মিরপুরের পিচ উন্নত করতে হবে, আর স্পোর্টিং করতে হবে। এই স্লো টার্নিং পিচের কারণে, আনইভেন বাউন্সের কারণে সবাই কিন্তু ডাউন দ্য উইকেট যাওয়া, সুইপ করা, ইনোভেটিভ শটগুলো খেলার অভ্যাসটা বা খেলার সাহসটা পায় না। যে কারণে বিদেশে ভালো পিচে গিয়েও সে অভ্যাসের অভাবেই কিন্তু দেখা গেল 20, 30, 40, 50 রান শর্ট হয়ে যায়। সেই কোচিং ইউনিট, সেই ব্যাটাররা, সেই ক্যাপ্টেনরাই দেশের মাটিতে এসে চুপ থাকে, রেজাল্টটা এনজয় করে। 2021-এর টি-20 ওয়ার্ল্ড কাপ ওমান এবং ইউএইতে হয়েছিল, সংযুক্ত আরব আমিরাতে। সেই বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশ কিন্তু এই মাঠে মিরপুরের শেরে বাংলায় অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে 4-1, 3-2 সিরিজ হারিয়ে ফেক একটা কনফিডেন্স নিয়ে বিশ্বকাপে গিয়েছিল। প্রথম রাউন্ড টপ করার পর বাংলাদেশ কিন্তু 5টা ম্যাচেই হেরেছিল আরব আমিরাতের মাটিতে। বোলারদের ফেক কনফিডেন্স গ্রো করে, সেটা কিন্তু পরবর্তীতে দেশের বাইরে আইসিসি কিংবা এসিসি ইভেন্টে বাংলাদেশের ব্যাকফায়ার করে। অর্থাৎ যে প্রত্যাশা থাকে সেই প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্সটা করতে পারে না ক্রিকেটাররা। সো রেজাল্ট যেমনই হোক, রেজাল্ট বাংলাদেশের পক্ষে আসলেও পিচের কারণে ক্রিকেটের উন্নতি হচ্ছে না। সাইফুল রূপক, 71, মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। কথায় বলে বিপদে পড়লে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। মিরপুরে এসে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজেরও করতে হলো এমন কিছু। বাঘা পেসার প্রডিউস করার খ্যাতি আছে উইন্ডিজের, অথচ দলটা ওয়ানডেতে 50 ওভারই বোলিং করালো স্পিনারদের দিয়ে, যা দেখা যায়নি আগে কখনো। এছাড়াও মিরপুরে বাংলাদেশে হয়েছে একাধিক রেকর্ড। বিস্তারিত ফয়সাল হাবিবের রিপোর্টে। ক্রিস হেমসওয়ার্থের জনপ্রিয় সিনেমা এক্সট্রাকশনের এই দৃশ্য থেকে বানানো মিমটা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডের সিনারিওর সাথে দুর্দান্তভাবে মেলে। মঙ্গলবার মিরপুরে ডানে বামে ওপরে নিচে শুধুই স্পিন বল আর স্পিন বোলারদের দেখা গেছে। 54 বছরের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো এক ইনিংসে 50 ওভারই বোলিং করেছে স্পিনাররা। শেরি বাংলায় দ্বিতীয় ওয়ানডের উইকেট প্রথম দিনের চেয়েও বেশি স্পিন সহায়ক ছিল। বাংলাদেশ তাই একাদশে নিয়েছে 4 জন স্পেশালাইজড স্পিনার। ওয়েস্ট ইন্ডিজও তেমনই সরেশ, ওরাও পেসারদের সরিয়ে একাদশে এনেছে নতুন স্পিনার। টস হেরে উইন্ডিজ যখন বোলিং করতে এলো তখন বল হাতে নিলেন আকিল হোসাইন। জানলে অবাক হবেন, হুট করে স্কোয়াডে ডাক পাওয়া আকিল বাংলাদেশে এসেছেন সোমবার রাত 2:30টায়। 11 ঘন্টা পর শুরু হওয়া ওয়ানডেতে কিনা নেমে পড়লেন বোলিং করতে। ওয়েস্ট ইন্ডিজ দুই প্রান্ত থেকে 2 জন স্পিনার দিয়ে বোলিং শুরু করে। আকিল হোসাইন আর রস্টন চেইজ নতুন বল হাতে নেয়ার পর একে একে ক্যাপ্টেন হোপ বোলিং করান গ্যারি পিয়ের, গুদাকেশ মতি আর আলিক আথানেসকে। ক্যারিবিয়ানদের একাদশে পেস বোলিং করার অপশন হিসেবে ছিলেন জাস্টিন গ্রেভস, আকিম অগাস্টে আর শেরফানে রাদারফোর্ড, কিন্তু কাউকেই অ্যাটাকে আনেননি ক্যাপ্টেন। অবশ্য মতি বাদে আর কেউ খরুচেও ছিলেন না, এতেই হয়েছে বিশ্ব রেকর্ড। দ্বিতীয় ওয়ানডের প্রথম ইনিংসে এই বিশ্ব রেকর্ডের পাশাপাশি কিছু হয়েছে জাতীয় রেকর্ডও। ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো দুই প্রান্তেই স্পিন বোলিং দিয়ে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের মাটিতে এক ইনিংসে সর্বোচ্চ 40 ওভার স্পিন বোলারদের দিয়ে বোলিং করানোর পূর্বের রেকর্ড ভেঙেছে এদিন। 10 ওভারে মাত্র 14 রান খেয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পূর্ণ কোটা বোলিং করে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ডও এখন আলিক আথানেজের দখলে। ভেঙেছেন মোহাম্মদ হাফিজের 10 ওভারে 15 রান দেওয়ার রেকর্ড।
বাংলাদেশের একাদশে ছিলেন মুস্তাফিজুর রহমান, তাই 50 ওভারই স্পিন দিয়ে করায়নি টাইগাররা। কিন্তু এই ম্যাচের সেকেন্ড ইনিংসেও হয়েছে আরেকটা বিশ্ব রেকর্ড। এক ওয়ানডেতে স্পিনারদের সবচেয়ে বেশি বোলিং করানোর রেকর্ড এখন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের দখলে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত নিউজিল্যান্ড দুই দল মিলে করেছিল 73 ওভার স্পিন। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ আগের দুই দলকে পেছনে ফেলেছে হেসে খেলে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পিচের কোয়ালিটি নিয়ে চারপাশে সমালোচনার ঝড় বইছে। এমন পিচে খেলে কিসের উন্নতি হবে, লাভ কি? বিসিবি কর্তারা এসব শুনে একগাল হেসে বলতেই পারেন, লাভ হবে না তাতে কি, মিরপুরে বিশ্ব রেকর্ড তো হচ্ছে। ফয়সাল হাবিব, ৭১। এক ঢিলে দুই পাখি মারার মৌকা বাফুফের সামনে। প্রথমবার বাংলাদেশের মাটিতে নিরপেক্ষ ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ফুটবল ম্যাচের আয়োজনের কৃতিত্ব, সঙ্গে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে ফেস করার আগে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি সেরে নেয়া। কি করে ব্যাটে বলে মিলে গেল এমন সুযোগ জানাচ্ছেন হাসান সজীব। গত এক বছরে বাংলাদেশের ফুটবলের কদর কতটুকু বেড়েছে তা বুঝতে হলে খুব বেশি দূরে যেতে হবে না, এই একটা উদাহরণই যথেষ্ট। প্রথমবারের মতো নিরপেক্ষ ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। বিষয়টা কিভাবে সম্ভব হলো সেটাই জানতে চাই বাফুফের সহ সভাপতি ফাহাদ করিমের কাছে। আপনি জানেন যে আমাদের বিগত যে 3টি খেলা আয়োজন হয়েছে, এফসি কোয়ালিফায়ার্স এবং একটি ফিফা ফ্রেন্ডলি, ভুটানের সাথে ফ্রেন্ডলি, তারপরে সিঙ্গাপুর এবং রিসেন্টলি হংকং, এই 3টি খেলার আয়োজন নিয়ে এএফসি সহ এশিয়ার সকল ফুটবল ফেডারেশনে কিন্তু অনেক পজিটিভ আলোচনা হয়েছে। দে আর ভেরি ইমপ্রেসড টু সি বাংলাদেশে ব্যাক টু ব্যাক এত বড় বড় খেলা আলহামদুলিল্লাহ অত্যন্ত সফলভাবে আয়োজন হচ্ছে। সেই আয়োজনের পরিপ্রেক্ষিতে আফগানিস্তান আমাদেরকে এবং এএফসিকে একসাথে রিচ করে, যে আফগানিস্তান আমাদেরকে এসে বলে যে আমরা যদি তোমাদেরকে নিউট্রাল ভেন্যু হিসেবে করতে চাই তোমরা রাজি হবে কিনা, এবং আফগানিস্তান সাথে সাথে এএফসিকেও বলে যে আপনারাও একটু বাংলাদেশকে বলেন যে তারা আমাদেরকে হোস্ট করবে কি করবে না। সম্মানিত সভাপতি যখন সৌদি আরবে ছিলেন এএফসি কংগ্রেসেই কিন্তু এই আলোচনা হয়, এবং আমি মনে করি ফুটবল ডিপ্লোমেসি কিংবা ফুটবল কূটনীতিতে আমাদের সম্মানিত সভাপতির আরও একটি বড় অর্জন, তিনি সাথে সাথে সব এই অফারটা লুফে নেন। কি সাথে তিনি খুব সুন্দরভাবে আমি বলবো আফগানিস্তানকে এটাও অ্যাপ্রোচ করেন যে তুমি যদি আমার এখানে আসো তুমি আমার সাথে একটা খেলাও খেলবো, আমি চাই তুমি আমার সাথে খেলো, তোমার জন্যও ভালো হবে আমাদের জন্য ভালো হবে, আপনি জেনে খুশি হবেন। সেটা তো আফগানিস্তান সম্মতি দিয়েছে। আমরা দুটো ডেট বলেছি 12 এবং 13, এবং হেড কোচ সাথে আলাপ করে সেটা ফাইনাল হবে। শক্তিশালী ভারতের বিপক্ষে নামার আগে আফগানিস্তানকে পাচ্ছে লাল সবুজরা। 8 নভেম্বরের পর ক্লাব ব্যস্ততা নেই হামজা চৌধুরী, সমিত সোমদের। দুই তারকাকে প্রস্তুতি ম্যাচে পাবে তো বাংলাদেশ? দেখুন, সহসভাপতি নয়, একজন ফ্যান হিসেবে আমি তো বাংলাদেশের প্রতিটি খেলায় হামজা, সমিত সহ আমাদের সকল তারকাকে চাই। বাট এগেইন যেহেতু এটা ফ্রেন্ডলি ম্যাচ, এখানে কিন্তু আপনাকে বুঝতে হবে প্লেয়ার, তাদের ক্লাব, এই দুটো জিনিসের উপর নির্ভর করে। ডেফিনেটলি আমি যতটুকু জানি আমাদের টেকনিক্যাল টিম থেকে তাদের সাথে যোগাযোগ করা হবে। দ্য মোমেন্ট দ্য ডেট ইজ লকড, যখন এই ডেটটা লক হয়ে যাবে তাদেরকে অফিসিয়ালি আমাদের জানাতে হয়। সো তারপরে তাদের অ্যাভেলেবিলিটি, তাদের কী কমিটমেন্ট আছে আমার তো জানা নেই, বাট ডেফিনেটলি আমরা তাদেরকে চাবো এবং আমরা আশা করি ইনশাল্লাহ তারা হয়তো খেলতে পারবেন। একই দিনে ভারত, বাংলাদেশ ও আফগানিস্তান, মিয়ানমার দুটি ম্যাচের আয়োজন। নিরাপত্তার বিষয়টি সামলাতে হিমশিম খাবে না তো বাফুফে? আমি মনে করি এটা একটা হিস্টোরিক ডে, ঐতিহাসিক ডে বাংলাদেশের ফুটবলে। প্রথমত বাংলাদেশ ভারতের খেলা, ভারত কিন্তু অনেক দিন পরে ভারতের যে কোনো একটি দল, ক্রিকেট বলেন, ইউথ বলেন, ভারতের একটি যে কোনো জাতীয় দল কিন্তু অনেক দিন পরে বাংলাদেশে আসছে। সো ডেফিনেটলি একটা অত্যন্ত হাই ভোল্টেজ ম্যাচ, এবং একই সাথে একই দিনে আফগানিস্তান এবং মায়ানমারের খেলা। সো ডেফিনেটলি অনেক বড় চ্যালেঞ্জ, বাট আপনি জেনে খুশি হবেন আমার সম্মানিত সভাপতি তার সেই কনফিডেন্স আছে বলেই কিন্তু সেটা তিনি লুফে নিয়েছেন। সো ডেফিনেটলি এটি বড় চ্যালেঞ্জ, বাট সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা প্রস্তুত, এবং আমরা এখন পর্যন্ত আমাদের সরকারি সকল মহলের সর্বাত্মক সহায়তা পেয়েছি, যার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। হাসান সজীব, ৭১। সেখানে কিন্তু সারা দেশে আনাচে কানাচে লুকিয়ে থাকা ফুটবলার খুঁজে বের করার কারিগর তৈরি করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফিফার আর্থিক সহায়তায় বাফুফে আয়োজন করছে ট্যালেন্ট আইডেন্টিফিকেশন ওয়ার্কশপ। 4 দিনের এই কর্মশালাটি ফিফা ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিমের আওতাভুক্ত। সারা দেশে এফসি ও বি লাইসেন্সধারী 32 জন কোচ অংশ নিয়েছেন এই প্রোগ্রামে। জাতীয় ফুটবল স্কাউটিং নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য নিয়ে আয়োজিত এই কর্মশালা থেকে 20 জন কোচ বাফুফের পুরুষ ট্যালেন্ট স্কাউট এবং 12 জন কোচ কাজ করবেন বাফুফের নারী ট্যালেন্ট স্কাউট হিসেবে। প্রশিক্ষণ শেষে সারা দেশ থেকে বয়সভিত্তিক, আঞ্চলিক ও জাতীয় টুর্নামেন্ট থেকে প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করবেন এই কোচেরা। দেশের ফুটবলের ইতিহাসে ব্যতিক্রমী এই উদ্যোগটি পরিচালনা করছে ফিফার রিজিওনাল টেকনিক্যাল কনসালটেন্ট চেকি নিমা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর জনাব একেএম সাইফুল বারী টিটু।
দেশের ক্রীড়াঙ্গনে একের পর এক ইতিহাস লিখেই চলেছে বাংলার মেয়েরা। সেই ধারাবাহিকতায় এবার এশিয়ান যুব গেমসে প্রথম পদক জিতে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-18 নারী কাবাডি দল। এশিয়ান যুব গেমসে এর আগে 2 আসরে অংশ নিয়েও কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। তবে তৃতীয়বারের অংশগ্রহণে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম পদক নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। বাহরাইনের ইসা স্পোর্টস সিটিতে শ্রীলঙ্কার বিপক্ষে এই অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে 7 পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধের হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই দলই 22 পয়েন্ট করে স্কোর করে, কিন্তু প্রথমার্ধে এগিয়ে থাকায় ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথেই উল্লাসে মাতে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। দুই বছর থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণ, সাথে মিশরীয় কোচের অধীনে নিয়মিত অনুশীলন, সব মিলিয়ে নৌবাহিনীর রাফি যেন হয়ে উঠেছেন এক রেকর্ড বয়। ম্যাক্স গ্রুপ 34তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতায় দ্বিতীয় দিনেই গড়েছেন 4টি ব্যক্তিগত রেকর্ড। এর আগে প্রথম দিনে একটি ব্যক্তিগত ও একটি দলীয় ইভেন্টে জাতীয় রেকর্ড গড়েছিলেন এই তরুণ সাঁতারু। তার কল্যাণে পদক অর্জনে এখনো শীর্ষস্থান ধরে রাখতে পেরেছে বাংলাদেশ নৌবাহিনী। তবে রেকর্ড গড়ার রাফির দুঃখ হ্যান্ড টাইমিংয়ে। বিশ্বের অন্যান্য দেশে এখন গ্রহণযোগ্য পদ্ধতি হলো ইলেকট্রনিক টাইমিং, কিন্তু এই সুবিধা বাংলাদেশে না থাকায় বেশ কিছু স্কলারশিপ থেকে বঞ্চিত হওয়ার আক্ষেপ রয়েছে এই সাঁতারুর। MLS-এ চলছে মেসি ম্যাজিক। এক সিজনের সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতে রেকর্ড গড়েছেন লিও। বিশ্বকাপের আগে তার এমন সুপার পারফরমেন্সে আশা দেখাতে পারে আর্জেন্টাইন ভক্তরা। এলেমটেনের হাত ধরে আরও এক বিশ্বকাপ কি যাচ্ছে আর্জেন্টিনার ঘরে? বিস্তারিত আবু নাইমের রিপোর্টে। প্রসঙ্গটা যখন বিশ্বকাপ প্রস্তুতির, তখন লিওনেল মেসি সেরা। MLS-এ একাই তাণ্ডব চালাচ্ছেন এই তারকা। আরও একবার সোনালি ট্রফি ছুঁয়ে দেখতেই কি ইনসেইন হয়ে উঠছেন মেসি। আর্জেন্টিনার জার্সি গায়ে আগের মতো মাঠে নামতে দেখা যায় না তাকে, কিন্তু মায়ামির জার্সি গায়ে MLS-এ নিয়মিতই খেলেন আর্জেন্টাইন সুপারস্টার, আর সেখানে চলে ম্যাজিক। এই সিজনে লিওর পরিসংখ্যান দেখলে ঠাহর করা যায় আসন্ন বিশ্বকাপে একজন সুপার ইনফর্ম মেসিকেই হয়তো পাওয়া যাবে। মেজর লিগ সকারে খেলেছেন 28 ম্যাচ, গোল করেছেন 29টি। ম্যাচের থেকে মেসির গোল বেশি। অ্যাসিস্টের রাজা, গোল করিয়েছেন 19টি। বিগ চান্স ক্রিয়েট, শর্টস অন টার্গেট, কোথায় মেসি অবদান রাখেননি। সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটাও মেসি জিতেছেন, যা লিগটির ইতিহাসেরই সর্বোচ্চ জেতা। 8 মাস বাদ বিশ্বকাপ, জোর সম্ভাবনা লিও এই টুর্নামেন্টেও খেলবেন। আর্জেন্টিনার হয়ে আরও একবার সোনালি ট্রফি ছুঁয়ে দেখার চেষ্টাটাও করবেন। বয়সটা 38-এর কোটায়। ভক্তদের ভাবনায় কুটাক দিতেই পারে এই বয়সে মেসি কেমন করবেন। তাদের জন্য বোধহয় একটা হিন্ট দিয়েও রাখলেন লিও। 28 ম্যাচ খেলে 48 গোল অ্যাসিস্ট করে বোঝালেন বয়স আর পারফরমেন্সকে মেসি কখনোই এক করেন না। সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলে সুপার ফর্মে থাকা মেসির জাতীয় দলের প্রস্তুতিটা কেমন? উত্তরটা ভক্তদের জন্য খুশির উপলক্ষ এনে দিবে না, কেননা 2025 সালে আর্জেন্টিনা ম্যাচ খেলেছেন 9টি, সেখানে মেসি মাঠে নেমেছেন মোটে 3 বার, গোল করেছেন 2টি। গোলের রেশিওটা ঠিকঠাক থাকলেও ম্যাচের সংখ্যা খুবই কম। ছোট্ট এই পরিসংখ্যান কি ইঙ্গিত দিচ্ছে আসন্ন বিশ্বকাপে মেসি খেললেও সবগুলো ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা নাই? গেল 1 বছরে পুরো ম্যাচ না খেলা, কম গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে না নামার সিনারিওগুলো কল্পনা করলে স্পষ্ট হয়ে যায় বিশ্বকাপে মেসি খেলবেন বদলি হিসেবে। বয়সটা বোধহয় মেসিকে ধরেই ফেলল। আবু নাইম, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।